সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 716তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের বড় দেশ সৌদি আরব নিয়ে এবং আমাদের শ্রমবাজারের সবচাইতে বড় দেশ সৌদি আরব। সেখানে আমাদের প্রবাসীরা কেমন আছেন, আমাদের অভিবাসী কর্মীরা কেমন আছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি অনুষ্ঠানে রয়েছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন অভিবাসন বিশ্লেষক সুমাইয়া ইসলাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে আমরা সৌদি আরব নিয়ে আলোচনা করবো। আমি প্রথমেই আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাইব যে আমাদের প্রবাসীরা অর্থাৎ আপনারা সৌদি আরবে কেমন আছেন এবং আমাদের অভিবাসী কর্মীরা কেমন আছে সেটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম বাংলা ভিশনের পরিবার সবাইকে ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি বলবো আমি সৌদি আরব প্রবাসী। আমি 40 বছর সৌদি আরবে আছি। 40 বছর অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই সাথে আমার সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্য যারা প্রবাসীরা আছে ওনাদেরকে নিয়ে কথা বলবো। আমি মনে করি অন্য দেশ থেকে এখনও সৌদি আরবে প্রবাসীরা সৌদি আরব, ওমান, দুবাই মোটামুটি অন্যান্য দেশ থেকে ভালো আছে। সে সুবাদে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে আমি মনে করি আগামী 50 বছরও যদি জনশক্তি বাংলাদেশ থেকে যায় তাও কমবে না। সৌদি আরব কর্মসংস্থান কমবে না, প্রচুর কর্মসংস্থান সৌদি আরবে। তো সেখানে আমাদের কিছু ত্রুটি আছে, সেগুলি যদি আমরা পরিপূর্ণ করি অবশ্যই সেখানে কর্মসংস্থান আরও বাড়বে এবং রেমিডিস আরও বেশি আসবে। আর সৌদি আরব প্রবাসী বিশেষ করে গত 5 আগস্টের পরে 2024 5 আগস্টের পরে আমাদের সৌদি আরবে আমাদের যে গত স্বৈরাচার সরকার ছিল এখান থেকে প্রচুর আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী তারা বিভিন্নভাবে সৌদি আরব গিয়ে চলে গেছে। 5 আগস্টের পরে 5 আগস্টের পরে সৌদি আরব চলে যাওয়ার পরে আপনারা ইমিডিয়েটলি কয়েকটা নিউজের মধ্যে দেখছেন সেখানে চাঁদাবাজি, হাইজ্যাক, নারী সংক্রান্ত এবং বিভিন্ন রকমের অপকর্মগুলি করার কারণে এখন যারা আমরা স্থায়ীভাবে ব্যবসা করছি সৌদি আরবে, যারা চাকরি বাকরি করছি, যারা ছোটোখাটো যেভাবে আমরা কাজ করছি আমরা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব ফিল করছি এটার কারণে। তার মূল কারণ হলো সৌদি আরব এমন একটা জায়গা সেখানে অবৈধ কর্মকাণ্ড কোনো রকমে অ্যাকসেপ্টেড করে না সৌদি সরকার। ওনারা মানুষের জানমাল নিরাপত্তা হেফাজতের জন্য সৌদি সরকার গত 40 বছর দেখে আসছি। আপনাদের কাছে রেকর্ড আছে। সৌদি আরব সর্বস্ত নিয়মকানুন মেনে আমরা সবাই চলতে হয়। ওইখানে আপনি যে বলছেন যে যারা বিগত সরকারের নেতাকর্মী ছিল বা অনেকেই ছিল তারা কি ভিসায় গেছে, কিভাবে গেছে, কিভাবে থাকছে, তারা কিভাবে যে চাঁদাবাজির কথা বলছেন একটু। সৌদি আরব সবচেয়ে একটা ইজি জায়গা। উমরা ভিসা লাগিয়ে আপনি আজকে উমরা ভিসা অ্যাপ্লিকেশনের কালকে আপনাকে দিয়ে দিবে। যদি কোনো ভিসা না পায় সৌদি আরবে এখনও মনে হয় বা সৌদি এম্বাসিতে না হলেও 20 থেকে 30 হাজার ভিসা অলরেডি বাংলাদেশে আছে। সেখানে উমরা ভিসা যাওয়া তো সবচেয়ে ইজি। আর অন্য ভিসা যদি না পায় সে উমরা ভিসা লাগে। একটা উমরা ভিসা লাগাতে একদম সার্ভিস একদম কম, একটা টিকিট নিয়ে চলে গেল, সে ওখানে গিয়ে অবৈধ হয়ে গেল। সেখানে চাঁদাবাজি আমাদের রিয়াদে কয়েকটা ঘটনা ঘটছে ইমিডিয়েটলি। সেটা আমাদের কিছু ব্যবসায়ী, কিছু কর্মী ছোটোখাটো ওদেরকে গাড়িতে উঠাই নিয়ে চলে যায়, গিয়ে অন্য অন্য জায়গায় রেখে ওনাদেরকে টাকা চাচ্ছে, ওনাদের ব্যাঙ্ক কার্ড নিয়ে নিচ্ছে, ক্রেডিট কার্ড নিয়ে নিচ্ছে, ব্যাঙ্কের টাকা, এবং দেশেও চাঁদাবাজি করছে, অন্যরকম অত্যাচার করছে। কয়েকজন ধরছে সৌদি পুলিশ। সেই সরকারে অনেক জায়গায় চাঁদা চায় যেগুলি সৌদি আরবে গত 40 বছরে ছিল না, কিন্তু এখন ইমিডিয়েটলি এগুলি কেন হচ্ছে। সেখানে আমাদের দেশের এবং আন্তর্জাতিক কিছু পলিসিও আছে সেখানে। আমি শুধু বাংলাদেশের কথা বলবো না, আমাদের পাশের দেশ ভারত প্রতিযোগিতা আছে আমাদের সাথে জনশক্তি নিয়ে ওনাদের সাথে। সেখানে ওনারাও চাচ্ছে না যে বাংলাদেশ থেকে এত প্রবাসী, এত জনশক্তি যেন বিদেশে না যায়। ওনারা চাচ্ছে, যেহেতু আমাদের দেশের কম্পিটিশন মার্কেট, ওনারা যে রেটে যাচ্ছে আপনি যেখানে ওনারা যে 1000 রিয়াল স্যালারি, যে 1200 স্যালারি যাচ্ছে, বাংলাদেশেও 1000 এবং 1200 স্যালারি যাচ্ছে। যে ওনারা চাচ্ছে না যে আমাদের দেশ থেকে এতগুলি প্রবাসী যাক। সেই কারণে আমরা দেশে এবং বাইরের সবার ষড়যন্ত্র আমরা মুখোমুখি হচ্ছি।
জি, আপনার কাছে আবার আসবো। সময় আসলাম, আপনি তো শুনলেন যে সেখানে নতুন করে এক ধরনের চাঁদাবাজি, হাইজ্যাক সহ নানা ধরনের কেলেঙ্কারি হয়েছে। এমনিতেই তো আমাদের কিছুটা ইমেজ ক্ষুণ্ণ হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। তো নতুন করে এই সমস্যাগুলো কি আমাদের শ্রমবাদের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা? আসলে আমরা তো আসলে নারী অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করি মূলত। তো যে জন্য নারী অভিবাসী শ্রমিকরা আমাদেরকে এই ধরনের কোনো অভিযোগ, কারণ তারা ফেস করে না, গৃহ শ্রমিক হিসেবে কাজ করে, সো এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে জানা নাই, যেহেতু আমি ওখানকার স্থানীয় না, জানি না। আর এটা হচ্ছে যে বাজার যে আনস্টেবল করা বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, এইটা আমি যখন নিজে ভিজিট করতে গিয়েছিলাম সৌদি আরবে, রিয়াদে এবং অন্যান্য জায়গায়, সেখানে আমরা দেখেছি তুলনামূলক অন্যান্য দেশের চাইতে সব দেশের শ্রমিকরা, শুধুমাত্র আমাদের দেশের শ্রমিকরা এক না, আমরা দেখেছি যে শ্রীলঙ্কা, পাকিস্তানি, ইন্ডিয়ান শ্রমিকরা সবাই মিলে যখন কোনো কাওয়াজ কোনো কিছু তৈরি করে, অটোমেটিক্যালি আমাদের বাঙালি ছেলেপেলেদের উপর নামটা বেশি আসে, বিকজ হচ্ছে গিয়ে তারা ওই মিছিলের নেতৃত্ব দিতে যায়। তো তখন তারা ধরা পড়ে, মানে আন্দোলনকারী দেশ হিসাবে তারা সামনে যায়। এটা আমার দেখা আর কি, নারীদের ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে তাই দেখেছি। আর যেটা ভাই বললেন যে এটা আসলে পলিটিক্যালি হ্যান্ডেল করার বিষয়, যে এইটা কি অবস্থা আছে, আমার এই সম্পর্কে আমি একেবারেই ওয়াকিবহাল না। আর আমি সৌদি মার্কেট সম্পর্কে যদি বলেন যে ওয়ার্কারের রাইট হিসেবে, আমার কাছে গত 6-7 দিন আগেও 3-4টা ফোন কল আসছে যে একজন পুরুষ শ্রমিক বলছে যে আমাকে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে, বেতন দিচ্ছে না। আরেকজন বলেছে যে পার্ট টাইম কাজ করতে দেয় এবং বেতনটা হচ্ছে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নেয়, যেটা কিনা আমরা অ্যাজ এ অর্গানাইজেশন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র বিএনএসকে যেহেতু আমি কাজ করি, তো সেখানে আমরা দেখি যে শ্রমিক তার বেতন পেল কিনা, শ্রমিক তার কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত পরিশ্রম করে তার কর্মঘণ্টা পেল কিনা, কর্মঘণ্টার ওভারটাইম পেল কিনা, তার ছুটির সময় সে দেশে আসতে পারলো কিনা, তাকে কোনো প্রতারিত করলো কিনা। তো এই জায়গাগুলো যখন আমরা দেখতে চাই, তখন আমাদের বড় একটা বাধা হচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্কার নিচ্ছে, স্টিল নাও আপনাদের আউটসোর্সিং মাধ্যমে কোম্পানিতে ওয়ার্কার নিচ্ছে। আমরা যখন সৌদি সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম, তখন কিন্তু মন্ত্রীর সঙ্গে আমরা বসে কথা বলে এসেছিলাম যে ওইখানে ওয়ার্কারদের পেমেন্টটা হতে হবে ডিরেক্ট তার অ্যাকাউন্টে। তারপরে টাকামলের সঙ্গে আমাদের মিটিং হলো, টাকামল বললো যে আমাদের সমস্ত ওয়ার্কারকে তোমাদের বিকাশের মতো আমরা হলো গিয়ে ওদের ফোনে পেমেন্ট করে দিব। কিছু ওয়ার্কার, আমরা ওয়ার্কার যেখানে থাকে সেই এলাকায় ভিজিট করেছিলাম, তারা বলেছে কিছু কোম্পানি, ছোটো ছোটো কোম্পানি, নট বড় কোম্পানি, মেগা বা কিছু, মেগারা আউটসোর্সিং করছে, তারা বলেছে যে আপা আমাদেরকে বেতন দেয়, আবার ওখান থেকে অর্ধেক টাকা রিভার্স করায়, মানে আমার কাছে কার্ডটা ওর কাছে থাকে, কার্ডটা ওয়ার্কারের কাছে থাকে না। সো কার্ডের তার কাছে থাকা অবস্থায় তার টাকার পরিমাণ যেভাবে চুক্তি আছে সেই অনুযায়ী দেয়, কিন্তু অর্ধেক টাকা তাকে রিভার্স করাতে বাধ্য করে। সো আমাদের আসলে এই জায়গাগুলোতে দেখা দরকার যে মানে মনিটরিংটা অনেক বেশি স্ট্রং হওয়া দরকার। ভাইরা যারা দীর্ঘদিন সৌদি আরবে আছেন, তারা যদি আমরা বলি ডায়াসপোরা যারা কিনা সহযোগিতা করতে পারে শ্রমিকের সঙ্গে, তাহলে যেটা হয় যে শ্রমিকের যে শোষণ, মানে আপনি যদি এখনও এয়ারপোর্টে যান, আমি পরশুদিন এসে দেখলাম যে এয়ারপোর্টে গেলে আপনি দেখতে পাবেন আমাদের এয়ারপোর্ট, আপনি সৌদি আরবে যারা যাচ্ছে তারা কত টাকা দিয়ে যাচ্ছে এবং কত টাকা দিয়ে যাওয়ার পরে কত টাকা তার বেতন পাচ্ছে এবং ওই বেতন উঠাতে তার কতদিন পর্যন্ত ভুগতে হচ্ছে। আপনি যদি আরেকটা জায়গা দেখেন যে সৌদি থেকে লাশ আসার সংখ্যা সবচেয়ে বেশি, নারী পুরুষ বোধ, ঠিক আছে, সবচেয়ে বড় বাজার অবশ্যই সবচেয়ে বড় বাজার, কিন্তু আপনি এটা জিনিস দেখেন নারী পুরুষের ডেড বডি বেশি আসতেছে, পুরুষরা স্ট্রোক করে মারা যাচ্ছে, নারীরাও কি স্ট্রোক করে মারা যাচ্ছে। তো এই স্ট্রোক করার কারণটা কি? আমরা এটা কি কখনো আমরা খুঁজে দেখেছি বা কোনো গবেষণা? হ্যাঁ, আপনার রামডো থেকে গবেষণা করেছে, আমরা অ্যানালাইসিস করেছি। কারণটা হচ্ছে যে একটা হচ্ছে তারা ফিনান্সিয়াল বড় কারণ, যে তারা যাচ্ছে 8 থেকে 10 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, তো বেতন পাচ্ছে হচ্ছে কি সর্বোচ্চ 30, 40, 50, কেউ ভালো পাচ্ছে সংখ্যা খুবই কম। তো এই এত টাকার বার্ডেন, সে তো 2 বছর কেন 10 বছর চাকরি করলেও সে এই টাকা পুরো করতে পারবে না। তারপরে হচ্ছে কি আগে যেমন ওই যে বললাম আউটসোর্সিং কোম্পানি ছিল না, ডিরেক্ট নিয়োগকর্তা এবং শ্রমিক সরাসরি সম্পর্ক ছিল, তার বেতন গোটাটা এখানে আসতো। এখন এই যে আপনার আউটসোর্সিং কোম্পানি, ও টাকা কোথা থেকে বানায়? ও তো বাপের বাড়ি থেকে টাকা বানিয়ে নিয়ে যায় নাই, ও এই নিয়োগকর্তা থেকে টাকা নেয়, ও শ্রমিক থেকে টাকা নেয়। তো এই আউটসোর্সিং কোম্পানিগুলা শোষণ করে হচ্ছে কি আমাদের শ্রমিককে। আউটসোর্সিং মানে এটা কাদের চয়েস? থার্ড পার্টি ওরা নিয়েছে, এই সৌদি গভর্নমেন্টই নিয়েছে। কারণ থার্ড পার্টি ওদের বড় সুবিধাটা হচ্ছে যে ওয়ার্কারকে হ্যান্ডেল করা, ওয়ার্কারের পেমেন্ট নিয়ে কোনো কিছু তাকে ডিরেক্টর করতে হয় না। সো তারা আউটসোর্সিং কোম্পানি নিয়েছে। আর আউটসোর্সিং কোম্পানি এদের বড় কাজই হচ্ছে কি শ্রমিককে শোষণ করে তাকে টাকা বানানো।
আর নিয়োগকর্তা তো শোষণ করতেই থাকে। সো আলটিমেট কি হচ্ছে, শ্রমিক বিপদে পড়তেছে। আর এখনকার যে বাজারের যে অবস্থাটা ছিল, জুলাই আন্দোলন তো আমি বলি যে একটা বিপ্লব একটা। সেই সময়টা বাংলা ভিশনের টকশোতে আমরা, আপনার মনে আছে নিশ্চয়ই, আপনার প্রায় 4টা কান্ট্রির দেশের শ্রমিকের সঙ্গে আমি বসছিলাম এবং আমি সাহস ভরে ওই সময় ওই সরকারের মধ্যে বলেছিলাম যে স্টপ রেমিটেন্স, যেটা কেউ বলার সাহস পায়নি। তো এইটা বলার পরে যখন আপনার ওয়ার্কাররা রেমিটেন্স স্টপ করছে, তারা আন্দোলন করছে দেশের জন্য, তারপরে তারা বলেছে যে আমাদের রাষ্ট্রের মধ্যে এই আন্দোলন করার নজির নাই। আন্দোলন তো তোমার দেশের জন্য করে না, আন্দোলন করেছে আমাদের দেশের জন্য। তো আমার শ্রমিক যদি তার ওখানে কাজ করে, তার যদি রাষ্ট্র গঠনে সহযোগিতা করে, তার অর্থনৈতিক গঠনে সহযোগিতা করে, তাহলে শ্রমিক তার এই অধিকারটুকু কেন ভোগ করতে পারবে না? সেটা তার রাষ্ট্রের জন্য করে নাই। তো আমি যেটা বলবো যে অ্যাক্টিভিস্ট, সেটা হচ্ছে যে দেশে শ্রমিক যাবে, শ্রমিক যেহেতু ওই দেশের রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের অর্থনৈতিক গঠনের জন্য সহযোগিতা করে, সো তাকে কিছু বেসিক রাইটস দিতে হবে। একটা হচ্ছে আমি ছেলে ওয়ার্কারের জন্য বললাম, আরেকটা হচ্ছে নারী ওয়ার্কারের জন্য। আমাদের নারী ওয়ার্কাররা প্রায়ই বলে যে, আজকেও আমরা একটা প্রোগ্রামে ছিলাম, ক্লাসে ছিলাম, তো ওখানে ওরা বলছে নারী আমরা একটু পরে জানবো। তো আমি পুরুষদের জন্য, মানে পুরুষ শ্রমিকের জন্য আমি একটা কথাই বলবো যে এখনকার যে সরকার, তারা অনেক বেশি চেষ্টা করছে যে অভিবাসী শ্রমিকরা যেন বেতন ভাতা ভালো পায়। মালয়েশিয়ার ক্ষেত্রে দেখলেন প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং চলে গেছে যাতে করে অভিবাসন খরচ কমানো যায়, এবং মালয়েশিয়া নিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে তারা আইনের আওতায় আনছে। তেমনিভাবে এই সরকারের যেহেতু সদিচ্ছা আছে, আমি বিশ্বাস করি যে যারা দুর্নীতি করবে বা ত্রাস তৈরি করবে, সে যে দলের যে মতের যারই হোক না কেন, এগুলো তো মানুষ এবং বাঙালি। প্রথম পরিচয় হচ্ছে বাঙালি। এখন কে কোন দল করছে, কে কার ট্যাগ লাগাচ্ছে, দিস ইজ নট আওয়ার লুকআউট হচ্ছে গিয়ে আমার দেশের লোকরা করছে নাকি অন্য কেউ করে শুধু একটা পার্টিকে ব্লেম করার খেলা খেলতেছে। মূলত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। আব্দুল মান্নান, আপনার কাছে একটু জানতে চাইব, আপা যেটি বললেন যে আপনারা যারা ডায়াসপোরার লোকজন আছেন, ওখানে আমাদের শ্রমিকরা প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকেই গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, কাজ পাচ্ছেন না, বেতন ঠিক মতো পাচ্ছেন না। তো আপনারা মনিটরিং আপনাদের পক্ষ থেকে করা যায় কি না, যে কী ধরনের সমস্যা হচ্ছে বা কীভাবে সাহায্য করা যায়? প্রথমত ধন্যবাদ আপাকে। আপা কয়েকটা পয়েন্ট উঠিয়ে নিয়েছে। সেটা হলো যে আমি প্রথমত ধন্যবাদ দিই সৌদি সরকারকে। বর্তমান যে সৌদি সরকার আছে, ওনার যথেষ্ট প্রবাসীদের জন্য কাজ করছে। এই যে একটু আগে আপা যে বলছে ওনাদের স্যালারি ব্যাংকের মাধ্যমে নামাতে হবে, অ্যাকচুয়ালি 100% সৌদি সরকার গভর্নমেন্ট ল অনুযায়ী যে কোনো এমপ্লয়ের বেতন আপনি ব্যাংকে নামাতে হবে, এটা বাধ্যতামূলক করে দিয়েছে। এখন সেখানে গিয়ে কিছু সংখ্যা 5%, আমি এত বলবো না, 10% বা 5% মানুষ, যেটা আপা বলছে যে আন্ডার টেবিলে গিয়ে কিছু বেতন দেয় উঠানে, সেটা এটার জন্য সে কিন্তু সরকারের সহায়তা নিতে পারে। সরকার খুব স্ট্রিক্ট, সৌদি সরকার বর্তমানে নিয়মকানুন খুব, আপনি যে কোনো কোম্পানি নিয়ে কমপ্লেন করবেন, সেটা সত্য যাচাই বাছাই করবে এবং ওই কোম্পানি উনি বন্ধ করে দেবে, এখানে কোনো ত্রুটি নেই। সেখানে আপা আরেকটা কথা বলছে যে আমাদের প্রবাসীরা এখান থেকে 7 থেকে 8 লক্ষ টাকা, কেন? সেটা কারণটা কি? সৌদি সরকার এসে নিচ্ছে? সৌদি যারা কোম্পানির মালিক তারা নিচ্ছে? না, এখানে প্রতিযোগিতাটা আমাদের। আপনাদের কোম্পানিরা বলছে যে আমাদেরকে ভিসা কিনতে হয়। নো, আপনি আমি কথাটা বলছি আপনাকে, কোনো কোম্পানি ওপেনলি সৌদি আরবে ভিসা বিক্রি করতে পারে না সৌদি গভর্নমেন্ট ল অনুযায়ী, সাথে সাথে কোম্পানি বন্ধ হবে। এখন ভিসা কে কিনতেছে? আমাদের মতো কয়েকজন। আপনি যে ভিসা সৌদি গভর্নমেন্ট 2000 ফিস নিচ্ছে, ওনাদের গভর্নমেন্ট একটা ফিস আছে, তাও সেটা কি কোম্পানি পে করবে, নট মানে ব্যক্তি না, ব্যক্তি কোনো এমপ্লয় পে করবে না। ওই কোম্পানি তোমার মেইন পাওয়ার লাগতেছে, ভিসা লাগতেছে, তুমি ভিসার এখানে গভর্নমেন্টকে ফিস দাও। এখন বর্তমানে একটা আকামে ফিস নিচ্ছে গভর্নমেন্ট ইয়ারলি, যেখানে আমাদের ছিল 1000 রিয়াল বা 300 রিয়াল, সেখানে এখন নিচ্ছে 12,000 রিয়াল। এটা কার জন্য করছে? কোম্পানির জন্য। তোমার যদি এগুলি কমপ্লিট, যদি তোমার যোগ বিয়োগ করে তুমি দেখো তোমার ঠিক আছে কিনা, তাহলে তুমি এমপ্লয় না আমাদের দেশে সৌদিকে তুমি কাজ দাও। এগুলি হিসাব কিতাব করেই নিচ্ছে। এখন যে বিশেষ সৌদি গভর্নমেন্ট 2000 টাকা, সৌদি গভর্নমেন্ট তো বলে নেই কোনো দালালকে, কোনো এজেন্টকে টাকা দেওয়ার জন্য। এখানে আপনি যাচ্ছেন যে ওই কোম্পানিতে গিয়ে আপনি, আমাদের বেশ কিছু দালাল চক্র আছে ওইখানে সৌদি আরবে, প্রত্যেক কোম্পানি ঘুরবে, যে আপনি বলে আসছেন 3000, উনি যা বলছে 3500, আমি যা বলছি 4000, উনি যা 5000, এইভাবে করে করে ভিসার দামটা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? সে জানে যে এই দেশে এই রেটে ভিসা বিক্রি করতে পারবে। আমার কথা হলো, যে এমপ্লয় যাচ্ছে 5 লক্ষ 6 লক্ষ, আমি কেন যাব? আমি 6 লক্ষ টাকা দিয়ে কাকে কেন যাব? এখন তো পৃথিবী খুব ছোট, হাতের মুঠে।
হয়তো বা আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনি এখান থেকে যাচাই বাছাই করে যান, গুগলের মধ্যে যাচাই বাছাই করে যান আমার কোম্পানি অ্যাকুরেট আছে কিনা, বেতন অ্যাকুরেট করছে কিনা। এবং বাংলাদেশ সরকারও বর্তমানে এম্বাসিগুলি কোনো ভিসা একটার অধিক কোনো ভিসা যদি হয় এম্বাসি অ্যাটাচের মধ্যে আপনি এই ভিসা বাংলাদেশে পাঠান, না হলে এই ভিসা লাগলেও এই এমপ্লয় যেতে পারবে না। সৌদি এম্বাসি ভিসা দেওয়ার পরও কিন্তু সে যেতে পারবে না কোথায়, সৌদি আরবে। আচ্ছা, তার কোনো অনুমোদন নাই। তাহলে এম্বাসি কিন্তু যাচাই বাছাই করতেছে, হয়তো বা এখান থেকে 2% 5% একটু এদিক সেদিক হতে পারে, এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু 90% তো আপনি ঠিক আসতেছে। এখন আমরা যারা স্কিল, আমরা আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে বেশিরভাগ যাচ্ছে ক্লিনার লেবার, আনস্কিল্ড লেবার। স্কিল লেবার পাঠান আপনি 50,000 5 লক্ষ আপনি ক্লিনার না পাঠিয়ে স্কিল লেবার পাঠান আমাদেরকে 50,000। তার কারণ কি, একটা স্কিল লেবারের যে স্যালারি, যে সম্মান, যে ওভারটাইম, সেটা কিন্তু সাধারণ ক্লিনাররা পায় না। আমাদের 90% লেবার এখান থেকে যায়, কোনো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, নার্স নাই, আমাদের কোনো ভালো টেকনিশিয়ান যাচ্ছে না। আমাদের যাচ্ছে, আমাদের যেমন হাউস, যারা হাউসে যাচ্ছে মহিলারা যাচ্ছে, ইনারা কী করছে, কাজের বিষয়ে একটা সৌদি একটা কাজের মহিলা যদি নিতে হয় তার বাসায়, হাউসমেট যদি নিতে হয়, তাকে সৌদি রিয়ালে তাকে 12,000 রিয়াল এজেন্টকে পে করতে হয় তার পকেট থেকে। আচ্ছা, 12,000 রিয়াল উইথ বাংলাদেশি টাকা ডলারের টাকায় 3,000 প্রায় এরকম, প্রায় বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকার মতো সে একটা এজেন্টকে পে করে নিয়ে যাচ্ছে এই মেয়েটাকে তার বাসার কাজের জন্য। অথচ এই মেয়েটা বেশিরভাগ মেয়ে এখান থেকে উল্টা টাকা দিয়ে যাচ্ছে, এবং ওইখানে গিয়ে সে কি করতেছে, তার মন পুতে হচ্ছে না, সে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে অন্যদের সলা পরামর্শে সে চলে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি আপনার একজন গৃহকর্মী নিয়েছেন আপনার জন্য, আপনার পরিবার দেখার জন্য, আপনার বাচ্চাদের দেখার জন্য, আপনি হয়তো বা স্কুল টিচার বা আপনি একটা সংগঠনে চাকরি করেন, বাচ্চাদের জন্য নিয়ে গেছেন, তো আপনার ছেলেবেলা বাসা দেখার জন্য, তখন তার অবস্থানটা কি হয়, সে 12 সে টাকা খরচ করে নিয়ে গেছে, আপনাকে সেম কথা বলে গেছে। কিন্তু আমাদের এখান থেকে অভিজ্ঞতা নেই, যারা গিয়ে দেখে এখানে এই বাসাটা পুরাটা পদ্মার মধ্যে, যারা দেখে এখানে এই অন্ধকার ভিতরে কীভাবে থাকা, জানলা নাই, খোলা যায় না, বাজার যাওয়া যায় না, তখন এই মেয়েরা কিন্তু মেন্টাল প্রিপারেশন এইভাবে থাকে না। তখন ওনারা উদ্যোগ নেয় যে আমরা এখানে এত কম পয়সা, আমরা কি যেটা বলে যাচ্ছে সেটা নিচ্ছে। আমি 100% রাইট বলবো না, কিছু পার্সেন্ট কোম্পানিতে আছে। এখন সৌদিরা কী করতে, যখন ভাগার কারণে, চলে যাওয়ার কারণে সৌদিরা কিছু মেয়ের বেতন ব্লক করে রাখে 2 মাস 3 মাস, হয়তো বা লাস্টে দিয়ে দেয়, যেতে না পারে। কিন্তু আমি বিশেষভাবে যেহেতু 40 বছর ওই দেশে, আমি যেটা বলি, বেশিরভাগ কোম্পানি এবং যারা গৃহকর্মী নেয় এরা বেতন দিয়ে দেয়, কিন্তু কিছুটা আছে, তো খারাপ তো পৃথিবীর সব দেশে আছে। সুমা ইসলাম, আপনি তো শুনে ডাবল টাকা দেওয়ার বিষয়টি, যেটি সৌদি কোম্পানি টাকা দিচ্ছে এজেন্টকে, যে একটা হয়তো কাজের মেয়ে নিয়ে এসে দেওয়া, আবার কিন্তু যাওয়ার সময় ঠিকই আমাদের দেশে যারা নারীরা যাচ্ছেন তাদের কিন্তু আপনি এইটা টাকা দিয়ে যেতে হচ্ছে। এইটা যখন কিনা আমরা বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র বিএনএস এ কাজ শুরু করেছি 2010 সালেরও আগে থেকে আমরা বলছি যে প্রতিটা মেয়ের জন্য প্রি রেমিটেন্স যেটাকে বলি, মানে কোনো শ্রমিক কিন্তু কখনোই দেশে যাওয়া কাজে যাওয়ার আগে সে কখনো রেমিটেন্স পাঠাতে পারে না। শুধুমাত্র নারী গৃহকর্মী যারা বাসাবাড়ি কাজে যায় তারা প্রত্যেকটা নারী শ্রমিক বাবদ, ভাই নিজেই বললেন যে 4 লক্ষ টাকার মতো করে তারা প্রতিটা কোম্পানি প্রতিটা ভিসার এগেনস্টে পায়। এই 4 লক্ষ টাকা কিন্তু এজেন্সিকে খাওয়ার জন্য না, এই 4 লক্ষ টাকা কিন্তু অ্যাম্বাসির জন্য না, এই 4 লক্ষ টাকা হচ্ছে শ্রমিকের ট্রেনিং করে তৈরি করার জন্য, শ্রমিকের বাড়িতে কিছু বেতন অ্যাডভান্স, মানে তার বাসায় দিয়ে যাওয়ার জন্য, যে পরিবারকে জন্য তার চিন্তা করতে না হয়। এই শ্রমিকের জন্য ওই যে দরজা পোড়া, পর্দা বন্ধ, মানে এই জানলা দরজা নাই, এইরকম এনভায়রনমেন্টে এই খাবার খেতে হবে, বাইরে যাওয়া যাবে না, এরকম যা কিছু আছে সৌদির, মানে আমরা বলি কান্ট্রি স্পেসিফিক ট্রেনিং করার জন্য টাকাটা আসছে। এই টাকাটা লুটপাট করে খেয়ে দিয়ে মানুষজনের ভুড়ি মোটা হচ্ছে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তারা ওই যে সাইকেল নিয়ে, আমি একটা কথা বলি, সাইকেল নিয়ে ঢাকায় ঢুকে রিক্রুটিং এজেন্সির মালিকরা প্র্যাডো নিয়ে বেরোয় যায়, এই প্র্যাডোতে রূপান্তরিত হচ্ছে এরকম টাকা পাওয়ার পরে। আচ্ছা, আর সেই সঙ্গে এখানে আরেকটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে এই নারীরা ওখান থেকে যে রানওয়ে হয়, কেউ কিন্তু রানওয়ে হওয়ার জন্য যায় না। আমরা নারী শ্রমিকের সঙ্গে প্রতিদিন 300 থেকে 400 ওয়ার্কারের সঙ্গে বসি, একদম গ্রাসরুট লেভেলে যেয়ে বসি, ফেরত আসা শ্রমিকের সঙ্গে বসছি। প্রচুর শ্রমিক মেয়েরা বলেছে যে কোনো বাসা আছে মনে হয় নিজের মা বাবার পেটের ভিতরে রাখে, কোনো বাসা আছে এত বদমাইশ সেগুলো বলারও বাইরে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে কে ভালো কে মন্দ বিচার করার দরকার নেই। তো
একটা দেশ শ্রমিক নিয়েছে, সেখানে বাঙালি কিছু আপনাদের মতো সিনিয়ররা আছে, আর আমাদের মেয়েরা কাজ করছে, এমবাসি আছে। তাহলে ওয়াই নট যে আমরা মনিটরিং করি। আপনি যেটা বললেন যে ব্যাংকের মাধ্যমে বেতন পাঠায়, খুব ভালো কথা। যদি আমার 10% মানুষও যদি বেতন না পায় এবং তারা যদি ওয়েস্ট থেফটে বেতন চুরির শিকার হয়, তাহলে এটা তো দেখতে হবে। আমরা সৌদি আরবের রিয়াদে যে শ্রমমন্ত্রীর সামনে আমরা রিসার্চ পেপার দিয়ে আসছিলাম যে এত পরিমাণ ওয়ার্কার ওয়েস্ট থেফটের শিকার হয়েছে, এবং তারা বলেছিল যে তোমরা এটাকে ওয়েস্ট থেফট বলো না, ওয়েস্ট থেফট বললে আমরা চোর হয়ে যাই। তো বরঞ্চ আমরা এটাকে, ওই যে টাকামল তখন মিটিং করলো আমাদের সঙ্গে, যে আমরা অ্যাটলিস্ট মোবাইল ফোনের মাধ্যমেও দিব, কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে আপনার তথ্যের ঘাটতি এবং মনিটরিংয়ের যে সমস্যা, যে আমার ওয়ার্কার বেতন পেলো কিনা, সে 2 বছর কাজ করার পরে শান্তিমতো দেশে ফিরে আসতে পারলো কিনা, এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এই যে আপনি বিদেশে কাজ করেন, কার জন্য করেন? পরিবারের জন্য। আমরা আজকে এখানে বসছি, আমাদের পরিশ্রম কি জন্য করছে? পরিবারের জন্য। আমার একটা মেয়ে হচ্ছে ফোন করে যোগাযোগ করতে পারে না পরিবারের সঙ্গে, তাকে রুটি খবুজ এগুলো দেওয়া হচ্ছে। আমি তো সেভাবে অভ্যস্ত না। আমার শ্রমিক যেটা খেয়ে মানে আমি তো নিশ্চয়ই মানে দামি খেজুর খেতে চাচ্ছি না, আমি সিম্পল 16 টাকা 20 টাকা দামের চালের ভাত খেতে চাইছি। আমার শ্রমিক যেভাবে করে অভ্যস্ত, যেভাবে করে কাজ করতে পারে, তাকে সেই ফ্যাসিলিটি দিয়ে তার কাজটা যেন সুন্দর মতো করতে পারে। তার ট্রেনিংয়ের জন্য, তার গ্রুমিংয়ের জন্য 4 লক্ষ টাকা আসে, আর উল্টা সে টাকা দেয়। আপনি এইটুক বিশ্লেষণ করলে তো বুঝতে পারবেন যে অভিবাসনের ক্ষেত্রে কতটা বৈষম্য আছে। সেম বৈষম্য আছে পুরুষের জন্য। আপনি একটা বৈষম্য, মানে ভিসা ট্রেনিংয়ের কথা আপনি যেটা বললেন যে কেউ 3 লাখ কেউ 4 লাখ দিয়েছে, এটা বাঙালিরাই করছে। এটার জন্য ওই ফেসিস সরকারের লোক 200 যে করছে, নট দ্যাট, এটা বহুত আগে থেকে যুগ বাঙালিরাই করছে। এইটা কোনো মানে এটা হচ্ছে যে এটা বন্ধ করতে হবে। এজেন্সি এবং যারা কিনা যে কাজ করতেছে, যে দালালরা যারা কাজ করে, মিডলম্যান, তাদেরকে উৎখাত করতে হবে। এখান থেকে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আলোচনার এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আজ আলোচনার জন্য 2জন অতিথি রয়েছেন, অভিবাসন বিশ্লেষক সুমাইয়া ইসলাম এবং সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নান। আমরা আলোচনা শুনছিলাম, আমি আব্দুল মান্নানের কাছে আবার একটু যেতে চাই। সেটি হচ্ছে যে যারা আছেন এখন, আমি প্রশ্নটি করেছিলাম, আপনি সেটার উত্তর দেননি, যে মনিটরিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, দেখি কী ধরনের সমস্যা আছে, সেটা সরকারকে আমরা আপনারা অ্যাডভাইস করতে পারেন কিনা, সুপারিশ করে দিতে পারেন কিনা, বা ওখানে যারা দূতাবাস আছে তাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারেন কিনা, অর্থাৎ ডায়াসপোরা যারা আপনারা এগিয়ে আছেন, কিছুটা সামনের দিকে আছেন, এই কাজটি করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথমত একটা কথাই বলবো, বাংলাদেশে অর্থনীতিবিদ অনেক আছে। আমি একজন অজ্ঞ ব্যক্তি বলি, প্রবাসীদের রেমিডেন্সের কারণে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রেমিডেন্স ছাড়া বাংলাদেশ 2-4 মাসে চলবে না। যে যত রকমের আপনারা খাতা কলমে কম্পিউটারে দেখাই দেন, আমরা বুঝি, এটা আমরা স্বীকার করি। ঠিক আছে, সেখানে রেমিডেন্স যোদ্ধাদের জন্য আপনারা কি করছেন? আপনি আপা বলছে উনি 2023-এর 22-এ সেনা স্বৈরাচার সরকারের একজন দোষক ছিল, যে রাত্রের ভোট দিনের ভোট রাত্রে করে দিয়ে গেছে, জাভেদ পাটোয়ারি। আমি সে 5 বছর না 7 বছর ছিল, একদিনের জন্য তাকে আমি দেখিনি। তার মতো বড় একটা বাটপার খারাপ বাংলাদেশ আরেকজন ছিল না। সাবেক রাষ্ট্রদূতের কথা বলতেছে আমি, সে পলিয়ে গেছে আর ইয়ে থেকে। আমাদের কাজ হলো, এম্বাসির কাজ কি হলো, আমাদের কোথায় কোথায় কি সমস্যাগুলি আছে, প্রতিদিন তো সমস্যা হচ্ছে না। ইনাদের থেকে কিছু লোক যায় এম্বাসি থেকে বিভিন্ন সিটিতে যায়, গিয়ে ওখানে বিল বানায় আর হোটেল থাকে, ঘুরে চলে আসে। অ্যাকচুয়ালি রিয়েল যে প্রবাসীর সমস্যাটা, ওই সমস্যাটা দেখে না। আমার কথা হলো, প্রবাসীদেরকে আইনে সহযোগিতা দিতে হবে। আপনি এম্বাসির মাধ্যমে একটা কাউন্টার নেন, প্রবাসীদের তোমার কি সমস্যা, আমি আপনাদেরকে 1000% বলতেছি, আপা যদি যায় আমার দাওয়াতে আসুক, আমি দেখিয়ে দিব সৌদি সরকার এক পায়ে দাঁড়ানো আছে, যে প্রবাসীদের যেটা পাওনা দেওয়ার জন্য কোনো কোম্পানি যদি এটা বাইরে যায়, তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নিচ্ছে। এখন ওই উকিল টুকিল লাগছে, অনলাইনে অ্যাকশন নিয়ে নিচ্ছে, কোম্পানিকে সাথে সাথে রিপোর্ট পাঠাতে দিচ্ছে, তোমার এই সমস্যা তুমি সমাধান করো, না হলে তোমার কোম্পানি বন্ধ হয়। কোম্পানিরাও কিন্তু তার মধ্যে কিছু মানুষ তো আছে আমাদের মতো, যারা গেছে সেখানে অনেক মানুষই আছে অপকর্ম করছে। আমাদের দ্বারা অভিবাসী কর্মী তারা কি সরাসরি, মানে এই যে আপনি যে প্রতিকারের কথা বলছেন, সরকার যে প্রতিকার নিচ্ছে, আমাদের যারা অভিবাসীরা রয়েছেন তারা কি চাইলে এরকম প্রতিকার ব্যবস্থা করতে পারে? অবশ্যই অবশ্যই। এখন মোবাইলের মধ্যে আপনি কোথায় জানেন, সে ওই মেয়েটা যদি ঘরে বসে যদি এম্বাসি থেকে জানায় বা লেবার কোর্টকে জানায়, আমার আইডি নম্বরে তো এখন সম্পূর্ণ অপশন আছে, আমার আইডি নম্বরে তো কিসে, সে বাংলাতে বললো তারা বুঝবে যে আমার অপশন, আমি কোম্পানি থেকে বেতন পাচ্ছি না, সাথে সাথে সেখানে আসবে।
লেবার কোড আসবে, এখানে আসবে। এবং ছেলেরাও কোনো, যদি আপনাদের কোনো আমাদের পুরুষ কর্মী যদি কোথায় কোনো কোম্পানিতে বিতর্কিত হয়, সেখানে সে সহযোগিতা নিতে পারে। এখানে কোনো, আর সৌদি সরকার এখন এটা নিয়ে খুব স্ট্রিক্ট, কোনো ছাড় দেওয়ার কোনো ভাব নেই। কিন্তু পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা একটা দেশে যাচ্ছি, একটা দেশে থাকছি, খাচ্ছি, ওই দেশে খাওয়া ভরণ পোষণের পর আমি আমার দেশের ফ্যামিলি চালানোর জন্য অর্থ বাড়াচ্ছি, সেখানে আমাদেরও কিছু পরিবর্তন দরকার, আমাদের দেশেরও সরকারের কিছু পরিবর্তন নেওয়া দরকার। যেখানে আমাদেরকে অনেকগুলি ফ্যাসিলিটি থেকে ভিতরে, এই যে আপা বলছে লাশ আসতে, আমাদের লাশ আসতে কেন পয়সা দিতে হবে? আমাদেরকে এম্বাসি কি দেখছে, আমাদের মন্ত্রণালয় কি দেখছে একটা লাশ আসবে, সে বিদেশের বাড়িতে যাচ্ছে, 10 বছর 15 বছর 20 বছর কাজ করছে, সে হয়তো বা বয়সের কারণে, আমি দেখেছিলাম 2 বছরের কন্ট্রাক্ট 40 বছর কীভাবে থাকতেছি সেখানে। আমরা তো আস্তে 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 করে নিয়েছি। আর বিশেষ করে আমাদের নতুন যারা যাচ্ছে, এরা চাচ্ছে যে আমাকে দেখে বলছে যে ওনার কাছে গাড়ি বাড়ি আছে, আমার কাছে থাকবে না কেন? কিন্তু ভাই, আমি তো একদিন 2 দিন আসিনি, আমি তো 40 বছর কাজ করে আস্তে আস্তে এসেছি। এখন ইনাদের থেকে এখানে একটা ট্রেন করতে হবে, ইনাদেরকে ট্রেনিং দিতে হবে, বুঝাতে হবে যে ভাই তুমিও পাবা। আমি 85-এ যখন যাই নভেম্বর, আমার স্পষ্ট খেয়াল আছে, আমাকে একজন প্রবাসী আসছিল, বললো মান্নান কেন তুমি বিদেশ যাচ্ছ? কিচ্ছু নাই, 85-এ পড়ছিল। আমি এখন বড় গলায় বলতেছি আরও 50 বছর যদি সৌদি আরব এবং মধ্যে পাচ্ছে, আমি দুবাই, কাতার, পলিটিক্যাল কারণে প্রত্যেকটা দেশে যাচ্ছি। যেহেতু আমি 5 আগস্টের আগে আমরা রেমিডেস শাটডাউন, আমি এবং আমাদের আহমদ আলী মুকির সাহেব, আমরা বেশ কিছু লোক মধ্যপ্রাচ্যে ঘুরি রেমিডেস শাটডাউন করেছিলাম। সেখানে 5 বিলিয়নের নিচে আমরা রেমিডেস নিয়ে আসছিলাম, সেই রেমিডেস এখন 32 বিলিয়ন রেমিডেস আমরা কাজ করছি। আপনাদের প্রবাসীদের অবশ্যই 5 আগস্টের যে গণঅভ্যুত্থান, সেখানে ভূমিকা রয়েছে। আমি একটু সুমাইয়া ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনি তো নারী শ্রমিকদের নিয়ে কাজ করেন এবং সৌদি আরবে আমরা নানা সময় শুনে থাকি নারীরা নানাভাবে নিগৃহীত হয়, তাদের সুরক্ষা আরও কীভাবে নিশ্চিত করে? যেমনটি আমাদের ভাই বলছিলেন যে এখন প্রতিকার ঘর থেকেই প্রতিকার নিতে পারবে, কিন্তু সেই ট্রেনিংটা তো তাদের লাগবে বা সেই জ্ঞানটা তো তাদের থাকতে হবে যারা যাচ্ছেন। নিশ্চয়ই। একটা হচ্ছে যে আপনার অবগতির জন্য বলি যে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র নারীদের জন্য অবশ্যই 100% কাজ করে, কিন্তু আমরা এখন পুরুষ শ্রমিকদেরকেও আমরা সেবা দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। এবং সরকারের যে রেস প্রজেক্ট ছিল তার মাধ্যমে আমরা প্রায় 22,000 পুরুষ শ্রমিককে আমরা সরকারের সেবাটা পৌঁছে দিচ্ছি তাদের দোরগোড়ায়। এর বাইরে যেটা হচ্ছে যে অভিযোগ নারী পুরুষ সবাই করতে পারবে। আমাদের যে পিডিও সেশন হয় সেখানে কি ভাই যেটা বললেন যে লেবার কোর্টে ডিরেক্ট অ্যাপসের মাধ্যমে অভিযোগ করা যায়, এইটাকে আমার ওয়ার্কারকে জানায় আপনি পিডিওস বই দেখে দেখেন, এটা কখনো করা হয়নি। তার চেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গাতে বলেছেন, যেটা কেন খুব খুব জরুরি দরকার, যে 32 বিলিয়ন রেমিটেন্স আসতেছে শ্রমিকদের কাছ থেকে, তাহলে কেন নয় যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কারণে জেলে আছে বা বেতন বৈষম্যের শিকার হচ্ছে, তাদের জন্য আমাদেরকে আইনি সহযোগিতা করা হোক। এবং আমার কাছে 2 জন শ্রমিকের কেস আছে, আমি আপনাকে অবশ্যই দিব, যে যারা কিনা ওই 2 বন্ধু মিলে টিকটক খেলতেছিল, টিকটক অনেকে অবৈধ ওইখানে, তো টিকটক খেলতেছিল, তারপরে তাকে ধরে নিয়ে যায়, তার যে রায় হয়েছে এবং কত একমাত্র সন্তান, এরকম অনেক কেস আছে আমাদের কাছে। তো একমাত্র সন্তান, তার যাবজ্জীবন জেল। অর্থাৎ এগুলো তো জানাতে হবে যে টিকটক খেলা যাবে না, এক্স্যাক্টলি টিকটক খেলা যাবে না, তো যে বসে দাবা খেলে, দাবা এটাকে জুয়ার মতো করে ধরে, ওইটা ধরে। তো এইগুলা মানে কোন দেশের আইন কি আছে সেইগুলো করে জানাতে হবে। আর নারীদের নির্যাতনের যে বিষয়টা, সেটা হলো যে আগের চেয়ে তো অবশ্যই অনেক কমে আসছে, কারণ হচ্ছে যে আমরা নিজেরাও যে দেখেছি, প্লাস যেটা দেখেছি যে এখনকার যে সমস্ত নিয়োগকর্তারা তারা এখনকার আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা হিউম্যান রাইটস পড়ে আসা মানুষজন, তারা সেই জায়গাটা করে না। কিন্তু কিছু কিছু জায়গায়, যেটা ভাইও বললেন, যে কিছু জায়গায় এখনও আছে যে বেতনটা ঠিক মতো দেয় না, ওভার ওয়ার্ক করায়। আপনি 24 ঘন্টার মধ্যে, কারণ ওই যে ওরা দিনে ঘুমায় রাতে জাগে, আর আমাদের ওয়ার্কাররা দিনে কাজ করতে দেয়, রাতের বেলা ওরা জেগে যায়, সুতরাং তখনও মেয়েদেরকে কাজ করতে হয়। সো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টা পরিশ্রম করতে, ওরা কোনো রকম রেস্টিং টাইম পায় না। সো এইগুলাকে মনিটর করা, যে আমার 8 ঘন্টা কাজ করবে শ্রমিক, 10 ঘন্টা কাজ করবে, এর বেশি কাজ করবে না। আবার 5 জনের কাজ 1 জন শ্রমিককে দিয়ে করাচ্ছে, মানে 5টা ওয়ার্কার দরকার। কারণ আপনারা জানেন সৌদিদের এক একজনের 4টা 5টা করে বাচ্চা থাকে, বউ, তারপরে বাচ্চা থাকে আমাদের কেউ কেউ বলছে 32টা পর্যন্ত বাচ্চা আছে এই পুরো ফুল ফ্লোর। তো এখন এদের জন্য তো আপনার অতিরিক্ত লোক দরকার। আপনি বাঙালি বলে, গরিব বলে আপনি এদেরকে কম টাকায় বেশি খাটাবেন, তা তো হবে না। এই জায়গাগুলো দেখভাল করা দরকার। এবং আমার যেটা মনে হয় যে সরকার পক্ষ থেকে এবং দূতাবাসের পক্ষ থেকে আইনি সহায়তাটা খুব জরুরি দরকার। আর কাউন্সেলিং, মেন্টাল কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যটার অবস্থা অনেক খারাপ, কারণ এত টাকা দিয়ে যায় দেখে বেতন কম, যায় দেখে এত পরিমাণ তাপ, ও চিন্তা করে নাই, যে আমি যে এই কাজ করব। কারণ আপনি বেশিরভাগ আমরা যেটা দেখছি যে যারা শ্রমিক যাচ্ছে
অনেক পার্সেন্টেজ একটা হচ্ছে যে দেশে কোনো কাজ করতে পারতেছে না, বকে যাওয়া ছেলেটা ওকে বিদেশ পাঠায় দাও টাকা দিয়ে, এবং এরা একটু কিছুটা দেখেছে যে অ্যাডিক্টেড ব্যাপার আছে, এবং তারা কাজ তো কখনো করে নাই, বাপের আলালের ঘরে দুলাল 10 লাখ টাকা দিয়ে বাবা পাঠিয়ে দিছে, ও যে কি করে রোদের মধ্যে কাজ করবে, ও কি করে এই 12 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করবে। সো এই পুরো জায়গাটাকে একটু ঢেলে সাজানোর ব্যাপার আছে। এই টেন্ডেন্সি তো পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ যে কাজের ছেলে তাকে রেখে দিচ্ছে আর যে ঘুরে বেড়াচ্ছে কাজ করছে না, এবং এটা কাজ করছে না, বিদেশে গিয়ে এখানে জুয়া খেলতেছে, নেশা করতেছে, ওকে ছেড়ে দাও, আর টাকা কত লাগবে, 10 লাখ 15 লাখ, আচ্ছা পাঠিয়ে দাও, কিন্তু ও যে ওখানেও কাজ করতে পারতেছে না। সো এই জায়গাগুলোতে একটু পরিবর্তনের কাজের ব্যাপার আছে। তবে সবার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু সৌদি আমাদের সবচেয়ে বড় বাজার এবং এটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটাইজ করি, এবং এখন ট্রেনিং অনেক কিছু আধুনিক করার ব্যবস্থা হয়েছে, কিন্তু যে জায়গাটা নাই সেটা হলো শ্রমিকের অধিকার রক্ষার জন্য, তার জন্য আইনি সহযোগিতা দরকার, তার মানসিক স্বাস্থ্যের জন্য তাকে অনলাইন হোক না, অনলাইনে আপনি গ্রুপ করে করে কথা বলেন, ও বেতন পেয়েছে কিনা কথা বলেন, ওর পরিবারের সাথে কথা বলার জন্য সুযোগ দেন, আপনি মেয়েরা ভালো আছে কিনা আপনি মনিটর করেন। অর্থাৎ আমাদের দূতাবাস যা করে অ্যাক্টিভ হয়, একটা ডাটাবেস থাকে, এবং আপনি এই যে এরপরেও দেখেন না দূতাবাসে বাজেট বাড়ছে, দূতাবাসের লোক সংখ্যা বাড়ছে, আপনি দূতাবাসের লোক যে বলো যে ভিসা চেকিং না দেওয়া পর্যন্ত সে যেতে পারবে না, আপনি ভিসা পাইছেন কিন্তু দূতাবাস চেক করে নেয়, দূতাবাস কি গাড়ি নিয়ে ওই হাইলে যাবে? দূতাবাসী গাড়ি নিয়ে আপনি 500 কিলোমিটার দূরে যাবে, দূতাবাসী গাড়ি এসে যাচ্ছে গিয়ে বিল বানাচ্ছে, কোন কাজ করছে। তো আর তার চেয়ে বড় কথা হচ্ছে সে তো না যেয়ে না দেখে কোম্পানির সিল মেরে দিল। আমরা তো নিজেরাই করোনার সময় নিজেরা দেখছি যে প্রচুর ওয়ার্কার সৌদি আরবে গেছে এবং ওখানে কোনো কাজ পায় না। কাতারের মন্ত্রীর সঙ্গে যখন আমরা 5 কান্ট্রির মন্ত্রীর সঙ্গে বসছি এবং আমরা দেখাইছি একদম ভিডিও ডকুমেন্ট দিয়ে যে আপনারা সৌদি আরবে নিয়েছেন, শ্রমিক বেতন পায় নাই, তখন তারা ইমিডিয়েট ফোন করে বলছে যে যারা ফ্রি ভিসায় আসছে, এবং সে স্বীকার করছে করোনার পরে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে এবং কোম্পানিকে কিছু ফ্রি কোম্পানি করে দিছে, পরে বলছে ওকে ফ্রি ভিসাকে অ্যালাউ করে দাও। আমি জানি না কতখানি হয়েছে, বাট বৈষম্য প্রতিটা পদে পদে আছে, এবং এটা প্রতিরোধ করতে হলে পরে সরকার, ওই দেশের সরকার, আপনারা যারা আছেন, ডায়াসপোরা যারা আছেন, দীর্ঘদিন থেকে কাজ করতেছেন, এবং শ্রমিক একসাথে কাজ করতে হবে। আব্দুর রহমান, আপনি তো বলছেন যে আরো 50 বছর যদি লোক নেয় তারপরেও তাদের কর্মসংস্থান অভাব হবে না, কিন্তু আমরা তো জানি, এবং আমার সাথেও অনেকে যোগাযোগ করে যে সেখানে ঠিকমতো কাজ পাচ্ছেন না। যদি একদম সংক্ষেপে বলে আমরা শেষ দিকে চলে আসছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে কাজগুলি চাই বাঙালিরা, আমরা চাচ্ছি কি হোটেল ভিসা, হোটেলের কাজ, আরামের কাজ, দোকানে সেলসম্যান, মানে হালকা কাজগুলি আমরা চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি আগামী মাসে 10,000 লোক দেন, এখনও 10,000 লোকের শর্ট, আমার কাছে 10,000 লোক শর্ট থাকবে। তার কারণ কি, আমাদের যে সৌদির যে বর্তমানে 2030-এ ওনারা যে একটা ডেভেলপের একটা প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি সরকার, সেখানে ওনারা প্রায় 5 লক্ষ প্রবাসী নিবে, কাজ করতেছে অলরেডি। আমাদের লেবাররা টোটালি কোনো কনেকশন ক্যাটাগরি আমাদের লেবাররা কাজ করতে রাজি না। আচ্ছা, মানে যে পরিমাণ তাপ, ভাই তাপ তো আছে, এরপর তাপ ছাড়াও এরপরে বিভিন্ন ফ্যাক্টরি যেগুলি যে কাজগুলি এগুলি করতে চাচ্ছে না। ওনারা যে কাজগুলি চাচ্ছে, যেমন ফ্রি ভিসাটা কি, ফ্রি ভিসাটা আপনার ভাই একটা স্পন্সর আন্ডারে কাজ করে, ওর থেকে একটা ভিসা নিল, আমি ভাইকে নিয়ে গেলাম, ভাইকে নিয়ে গেলে তো এখন সে বসে বসে খাওয়াচ্ছে, তার কাজ নাই, এরকম বোধ দেয়। রিয়াদে না হলে 20,000 লোক বেকার আছে। তার কারণ কি, ওনারা যে ক্যাটাগরি কাজটা চাচ্ছে সেই কাজটা নেই। ওনারা চাচ্ছে যে একদম হালকা কাজ, পয়সা বেশি। এটা তো সম্ভব না, এবং আপনার অভিজ্ঞতা হতে হবে। আপনি সৌদি আরব গেছেন, ভাষা শিখতে হবে, একটা ভালো কাজে লাগতে হবে, ওই কাজে লেগে থেকে আপনি অন্য কাজ খোঁজেন। সৌদি সরকার আপনাকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে। আপনার কোম্পানি যদি আপনার সাথে অন্যায় করে, আপনি যে কোনো কোম্পানির সাথে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আপনার কোম্পানি যদি আপনাকে আকামায় বানাই না দেয়, আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে চলে যেতে পারবেন, উদাউট আপনার কোম্পানি কিচ্ছু করতে পারবে না আপনাকে। কিন্তু ফ্যাসিলিটিগুলি আমরা এখান থেকে যদি ব্রিফিং করে দেই, আপা যেটা বলছে, আমরা যদি এগুলি আমরা গাইডলাইন দিয়ে দেই, তাহলে অবশ্যই তারা, আর কারা এগুলি যাচ্ছে, কারা করতেছে, আমাদের মধ্যভোগী যারা আছে, ওনাদেরকে আপনারা যদি কন্ট্রোলে আনতে না পারেন, তাহলে এই দেশে আরও 20 বছর না, যুগ যুগ ধরে আবার যেভাবে চলে আসছে, গত 50 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই প্রবাসীদের স্থান করে দিয়ে গেছিল সৌদি আরব মধ্যপ্রাচ্যে, সেই উনি কিন্তু আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে। আমাদেরকে সৌদি সরকার থেকে উনি বলছে যে আমাকে তুমি কিছু দিও না, ভিক্ষা দিও না, আমাকে কর্মসংস্থান দাও, আমার লোক কাজ করবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেটা করে দিয়ে গেছে, সে এরপর আর কোনো সরকার পারেনি। কিন্তু আমরা যাচ্ছি আজকে মধ্যপ্রাচ্যে 1 কোটি প্রবাসী, 1 কোটি প্রবাসীর রেমিডেন্স আপনি ইউরোপ আমেরিকা থেকে যা আসছে তার থেকে 50 গুণ বেশি রেমিডেন্স মধ্যপ্রাচ্য প্রবাসীদের আছে। কিন্তু তারা প্রবাসে কোনো টাকা রাখে না। একটা টাকা আসলে আরেকটা টাকা অন্য থেকে ধার নিয়ে ও টাকাটা 2 টাকা দেশে একসাথে পাঠায় দেয়। কেন? সে আগামী মাসে টাকাটা ওনাকে
পে করবে, তার এটা আশা। কিন্তু সৌদি আরবে এখনো কাজ আছে। আমি এই জন্য বলছি যারা যাচ্ছেন আপনারা যাচাই বাছাই করে যান এবং এই মেন্টাল সিস্টেম এই মেন্টাল প্রিপারেশন নিয়ে যান। আমি সেখানে কাজ করব। আপা একটু আগে বলছে ভালো ছেলেটা রেখে দেয়, খারাপ ছেলেটা আপনাকে প্রবাসে পাঠায়। ওইটা কি ট্রেডিং সেন্টার? ওটা আমাকে ওইটাকে আমার শেখায়। ভালো ছেলেটাকে তুমি বাবা কাজ করো, খারাপটারে সিগারেট খায়। ধন্যবাদ আব্দুল মান্নান এবং সুমাইয়া ইসলাম, দুজন চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। সৌদি আরব নিয়ে কথা বললাম। আজকের আমাদের পুরো পর্ব জুড়ে আমরা আলোচনা করলাম যে সৌদি আরবে আসলে কর্মসংস্থান আছে, কিন্তু যারা যাচ্ছেন তাদের জেনে বুঝে যেতে হবে কী ধরনের কাজ আপনারা করতে পারেন এবং ওখানে গিয়ে পাবেন সেটা বুঝে শুনে যেতে হবে। সেই প্রত্যাশা রেখে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।